আসসালামু আলাইকুম। কেমন আছো ক্লাস 5? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমরা একটা পরীক্ষা দিয়েছিলাম, তাই না? পরীক্ষাটা ভালো হয়েছে কি? যাদের ভালো হয়েছে ভালো, যাদের ভালো হয়নি তেমন একটা, তাদের জন্য মন খারাপের কিছু নেই। আমরা ইনশাল্লাহ আগামীতে ভালো করব। ক্লাসগুলো ঠিকমতো করো এবং আমরা যেভাবে বলছি ঠিক সেভাবে পড়াশোনা করো। দেখবে তোমাদের আগামী পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে। তো আমাদের আজকের যেই ক্লাসটা, আমরা বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায় 7 থেকে অধ্যায় তোমার 12 পর্যন্ত আমাদের সিলেবাস। তো এর মাঝখানে আমরা যে মাসিক পরীক্ষাটা নেব সেটা থাকবে অধ্যায় 7 থেকে 9 পর্যন্ত। অধ্যায় 7 আর 9 এই তিনটা থাকবে। তো চলো আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 7 মানবাধিকার আমরা শুরু করি। মানবাধিকার এর প্রথম যেটা হচ্ছে সকলের অধিকার। প্রথমে আমাদের মানবাধিকার কি সেটা বুঝতে হবে। মানব মানে মানুষ, অধিকার হচ্ছে আমাদের যে সুযোগ সুবিধা মানুষ পাওয়া দরকার, তাই না? যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাবে, যেটা পাওয়া দরকার, পাওয়া জরুরি, সেগুলো। তো একটা রাষ্ট্র যে অধিকারগুলো দেয় আর কি, একটা রাষ্ট্র যে সুযোগ সুবিধাগুলো দেয় সেগুলোই হচ্ছে একটা মানুষের জন্য, ওই রাষ্ট্রের মানুষের জন্য কি অধিকার। তো মানব আর অধিকার দুটো মিলে হচ্ছে মানবাধিকার। এই মানবাধিকার আসলে কোন ব্যাপারগুলো আমরা আসলে মানবাধিকার হিসেবে বিবেচনা করব, সেইগুলো নিয়ে কাজ করে কারা জানো? জাতিসংঘ। দেখো তোমাদের এই প্রথম প্যাসেজটাতে লেখা আছে, আমরা চলো প্যাসেজটা পড়ি। জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। জাতিসংঘ কত সালে করেছে? 1948 সালের 10 ডিসেম্বর। এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো খুব ভালো করে পড়বে, এখানে শূন্যস্থান হতে পারে এবং এগুলো সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সেটারও উত্তর হতে পারে। তাই এগুলো কি করবে? খুব সুন্দর করে পড়ে নেবে। তো ওরা কি করেছে? মানবাধিকার সার্বজনীন একটা ঘোষণাপত্র করেছে। সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে হচ্ছে সবার জন্য একই রকম একটা নীতি, ঠিক আছে? সবার জন্য একই রকম নিয়ম। তো এই সবার জন্য বলতে কি বোঝাচ্ছে? দেখো পরের লাইনে বলছে, এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। যেমন একজন মানুষ দেখতে কালো আর একজন ফর্সা, কালো বলে কিন্তু সে অবহেলিত হবে না, তাকে অবহেলা করব না আমরা। সেই একজন ফর্সা মানুষ যা পাবে কালো মানুষ তাই পাবে, একটা মুসলিম যা পাবে একটা হিন্দু বা একটা বৌদ্ধ বা একটা খ্রিস্টান তাই পাবে, একটা বড় বয়স যাদের বেশি তারা যেটা পাবে, একটা ছোট বাচ্চা তারও সেটা পাওয়ার অধিকার আছে, সমান পাবে, ঠিক আছে? একটা পুরুষ যা পাবে একটা নারীও তা পাবে, একটা গরিব ধনী মানুষ যেটা পাবে একটা গরিব মানুষও সেটা পাবে। এরকম এটাকে বলছে আমাদের কি? সার্বজনীন, সবার জন্য, ঠিক আছে? তো কি কি অধিকার আছে আগে দেখো, তার আগে বলতেছে এবার তারা মানবাধিকার কি সেটা আমাদের বলছে, যে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, এটাকে আমরা কি বলছি? মানবাধিকার। নিচের ছক থেকে কয়েকটি মৌলিক মানবাধিকার জেনে নিই। এখন মানবাধিকার তো অনেকগুলো আছে, তার মধ্যে কিছু কিছু মৌলিক, একদম মৌলিক কোনগুলো? বেসিক, একদম যেটা না হলেই না, এরকম কিছু মৌলিক মানবাধিকার আছে। চলো আমরা নিচের ছকটা দেখি। এই তো এখানে কিছু আছে, চলো দেখি কি বলতেছে। মানুষ জন্মগতভাবে স্বাধীন। একটা মানুষ যখন জন্ম নেয় তখন কি সে আরেকজনের মাধ্যমে হচ্ছে এখানে আল্লাহ প্রদত্ত হচ্ছে, এবং সে যখন জন্ম নিচ্ছে সে কিন্তু স্বাধীন, তাই না? ঠিক এইটাকেই তুলনা করছে যে মানুষ জন্মগতভাবে স্বাধীন বলতে, যে সে যেমন জন্ম হয়েছিল স্বাধীনভাবে সে বাঁচবেও স্বাধীনভাবে, ঠিক আছে? তার উপর আমরা কিছু চাপিয়ে দিব না, তার উপর কোনো কিছু জোরাজুরি করব না। আর এই স্বাধীনতাটা ঠিক ওভাবেই মেনটেন করতে হবে, তোমার খারাপ কোনো কাজে না, ভালো কাজগুলোর মধ্যে।
হ্যাঁ, একজন ছিনতাইকারীকে তুমি যদি বলো যে হ্যাঁ, একটা ছিনতাইকারী কিন্তু জন্মগতভাবে স্বাধীন, সে যেহেতু দেশের নাগরিক, কিন্তু সে তো খারাপ কাজে ইউজ করছে, তো তাকে কিন্তু আমরা সেভাবে ওইভাবে বলতে পারি না। এটা হচ্ছে ভালোভাবে বাঁচার কথা বলতেছে। আচ্ছা, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, একটু আগে আমি ছিনতাইকারীর কথা বললাম। এখন আমরা চলাফেরা করতে গেলাম, রাস্তায় যদি ইফটিজিং হয় তাহলে কি হবে? হবে না। তো আমাদের কিন্তু রাস্তায় চলার স্বাধীনতাটা কিন্তু আর থাকলো না। ঠিক এরকম ছেলেদেরও টিচিং করা হয়, সেটাকে বলে অ্যাডাম টিচিং। তো ওইটাকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। তো আমরা যখন আবার যে চুরি ছিনতাই রাহাজানি হচ্ছে, যখন তখন গুলি করে মারছে, ঠিক আছে, বা যখন তখন তোমার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ, সন্ত্রাসীরা আক্রমণ করছে, এটাও কিন্তু আমাদের কাম্য না, তাই না? আমাদের স্বাধীনভাবে চলাফেরা করতে দিতে হবে, এটা আমাদের কি মৌলিক অধিকার। সমাজে সবার সমান মর্যাদার অধিকার। হ্যাঁ, ছোট বড় ধনী গরিব যারা আছে, শুধু বড় যাদের টাকা পয়সা বেশি আছে তাদেরই আমরা খুব বেশি সম্মান দিব, আর যারা গরিব তাদেরকে বলবো যে আরে না, দরকার নেই, এরকম করব না, ঠিক আছে? যারা ধনী তাদেরকেও দিব, যারা কি গরিব তাদেরকেও সম্মান দিব, যারা ছোট তাদেরকেও সম্মান দিব, যারা বড় তাদেরকেও সম্মান দিব। সম্মান সবার অধিকার, এক সম্মান পাওয়া সবার কি অধিকার। শিক্ষা গ্রহণের অধিকার। দেখো, শিক্ষা হচ্ছে আমাদের কি বেসিক নিড, তাই না? 5টা মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা একটা, এটাই আবার আমাদের জাতিসংঘের মৌলিক অধিকারের মধ্যে আছে। আমাদের তোমাদের মতো অনেক ছাত্রছাত্রী, অনেক তোমাদের বয়সে অনেক ছেলে মেয়ে কিন্তু এখন কাজ করে, তাই না? দেখবে চাষার গেলে দেখবে লেগুনাতে অনেক কি আছে, তোমাদের বয়সে অনেক ছেলেপেলে আছে যারা লেগুনাতে কাজ করে, তাই না? তো ওদের কিন্তু পড়াশোনা করার অধিকার আছে। আবার অনেকে টাকা পয়সার জন্য করতে পারে না। তো এটাকেই সরকার কি করে, এটাকেই যেন মেনটেন করা হয়, সেজন্য কিন্তু যে সরকারি যেই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কিন্তু কম বেতনে পড়াশোনা দিচ্ছে, শুধু এই অধিকারটা রক্ষা করার জন্য। আচ্ছা, দেখো, প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার। আমি একটু আগে ছিনতাই কথা বলেছি, সন্ত্রাসী কার্যকলাপের কথা বলেছি। আবার আমরা যে বাড়িতে থাকি, হঠাৎ করে ডাকাত পড়ে না, এটাও কিন্তু আমাদের নিরাপত্তা কিন্তু থাকলো না। তো এই যে নিরাপত্তাগুলো দিবে, এগুলো একটা রাষ্ট্র তার কাকে দিবে? একটা রাষ্ট্র তার যে নাগরিকরা আছে তাদেরকে দিবে, এটাই মৌলিক অধিকার। এখানে সার্বজনীন যে অধিকারগুলো বলা হচ্ছে, এটা সব দেশেরটা কি সব দেশ দিতে পারবে? যেমন আমাদের বাংলাদেশ কি বাকি আরও কয়েকটা দেশে দিতে পারবে? না, এটা যেই দেশের মানুষ সেই দেশ থেকেই তাকে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার। নিজেকে রক্ষা মানে আত্মরক্ষা। কোনো নির্যাতন বা অত্যাচার হলে তুমি নিজেকে আত্মরক্ষা করতে পারবে, তবে অবশ্যই সেটা ভালো উপায়ে। তুমিও সেখানে মানে অনেক তাকেও নির্যাতন বা অত্যাচার করে না। একেবারে একান্তই যদি কোনোভাবে না হয় সেটা আলাদা কথা, কিন্তু তুমি যতটা পারো নিজেকে সেফ রাখতে, এটা হচ্ছে তোমার একটা অধিকার। তুমি তোমাকে সেফ রাখতে পারবে, এটা তোমাকে কী করছে, জাতিসংঘ থেকে একটা অধিকার হিসেবে এটা দিয়ে দিচ্ছে। বিনা কারণে গ্রেপ্তার বা আটক না হওয়ার অধিকার। দেখবে আমাদের কিন্তু এখন পত্রিকা খুললে বা টিভিতে নিউজ দেখলে কিন্তু হঠাৎ আমরা দেখি যে প্রায় প্রতি খবরেই আমরা দেখি যে গ্রেফতার হচ্ছে, তাই না? আবার আটক হচ্ছে। অনেকেই কারণে হচ্ছে, অনেকে বিনা কারণে হচ্ছে। যে কারণ হচ্ছে তারটা তো ঠিক আছে, কিন্তু যে বিনা কারণে হচ্ছে তার কিন্তু এটা হওয়ার কারণে অনেক সময় সম্মান নষ্ট হচ্ছে, তারপরে তার যে একটা স্পৃহা থাকে সেটা নষ্ট হচ্ছে, তাই না? তার মনোবলটা হারিয়ে ফেলে। তো এই জন্য আমরা কি করব না, বিনা কারণে গ্রেফতার করব না। আইনের চোখে সমতা। আইনের চোখে সমতাটা হচ্ছে তুমি একটা বিচারের জন্য গেলে, এখানে ছোট বড় বা ধনী গরিব এটার জন্য যে বৈষম্য তৈরিটা হয় সেটা যেন না হয়, সবাই সমান বিচার পাবে, এটাই হচ্ছে আইনের চোখে সমতা। সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকারে। অনেকেই কাজ করে, তাই না? সবাই কাজ করে, এখানে দেখা যায় অনেকেই পুরুষ বলে দেখা যায় বেশি টাকা দিয়ে রাখে, মহিলা বলে বেশি টাকা দিয়ে রাখে না। আবার এই যে ছোট ছোট তোমাদের মতো বয়সী যারা আছে, ওরা বাচ্চা ছেলে বলে
ওরা কাজ করে কিন্তু বড়দের সমান সময় দেয়, কিন্তু ওদেরকে কিন্তু সেরকম মজুরি দেওয়া হয় না। তো এখানে ন্যায্য মজুরি কিন্তু দেওয়া হয় না। ন্যায্য মানে হচ্ছে ঠিক যতটুকু তার জন্য দরকার, যতটুকুর যে কাজটুকু করছে ওটার জন্য যেই মজুরিটা নির্ধারণ করা হয়েছে ঠিক ওই মজুরিটাই দেওয়া, ওটার কম দেওয়া না। ঠিক আছে। আচ্ছা, ন্যায় বিচার পাওয়ার অধিকার। হ্যাঁ, আমি একটু আগে আইনের চোখে সমতা বলেছি। আইনের চোখে সমতা আর ন্যায় বিচার কাছাকাছি, একদম বলতে গেলে এপিট আর ওপিট। ঠিক আছে। তো ন্যায় বিচার এটাও আমি আমার অবস্থান সমাজে যেমনই হোক না কেন, আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কী করতে পারবো, ন্যায় বিচার পাওয়ার আমার অধিকার আছে, আমাকে ন্যায় বিচার দিতে হবে। সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার। হ্যাঁ, সম্পত্তি ভোগ, দেখো আমার নিজের সম্পত্তি আমি যেন ঠিকভাবে ভোগ করতে পারি, অন্যরা যেন এসে হস্তক্ষেপ না করে, দখল না দেয়, বা এখানে যেন ট্যাক্স বা মানে ট্যাক্স বলতে এখানে যে সন্ত্রাসীরা যেটাকে তোমার চালিয়ে দেয়, তাই না, ওরকম যেন কোনো কিছু দিতে না হয়, বা এসব থেকে যেন এসব যে অত্যাচারগুলো আছে এখান থেকে যেন আমরা রক্ষা পাই। এটা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে বলছি। এটা বিশ্বের সব দেশেই তোমার কি করতে হবে, নিজের যে সম্পত্তিটা আছে এবং এটা যেন ভোগ করার সম্পূর্ণ অধিকারটা পাই, এবং শুধু ভোগ করা না, ওই জমিটা যেন আমারই থাকে, আমি যেন সংরক্ষণ করতে পারি, রেখে দিতে পারি, সেটার অধিকারও আমার দিতে হবে। নিজ নিজ ধর্ম পালনের অধিকার। দেখো আমাদের বাংলাদেশে কিন্তু মেজরিটি বলতে গেলে বেশিরভাগই আমরা কি মুসলিম, কিন্তু আমাদের দেশে কি অন্য ধর্মের মানুষ থাকে না? হ্যাঁ, থাকে। তো এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, ওরাও যেন ওদের ধর্মটা ঠিকমতো পালন করতে পারে। এখানে আমি একটু বলে রাখি যে এটা যারা হিন্দু আছো তারা এটাকে অন্যভাবে নেবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। যেমন ধরো আমাদের মুসলিম ধর্মে কিন্তু মূর্তি যে পূজা করা হয়, এটা কিন্তু আমাদের মুসলিম ধর্মে কিন্তু এটা নিষেধ, এটা সম্পূর্ণ নিষেধ। কিন্তু দেখো হিন্দু ধর্মের জন্য কিন্তু এটা ওদের জন্য কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে, তাই না? তো এখন আমরা যেন এক ধর্মের মানুষ আরেক ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ না করি, যে দেখেছো ওরা মূর্তি পূজা করে, এভাবে যেন কটাক্ষ না করি। ঠিক আছে, কারণ আমার ধর্ম যেটা বলছে আমি সেটা পালন করছি, এখন ওর ধর্ম যেটা বলবে ও তো সেটাই পালন করবে, তাই না? আমরা সেটা যেন না করি, বরঞ্চ আমরা আমাদের ধর্মটাকে ঠিকভাবে পালন করি, আর সবাইকে সবার ধর্মটা, অন্যান্য ধর্মে যারা আছে ওদেরকেও ওদের ধর্মটা ঠিকভাবে পালন করার সুযোগ তৈরি করে দিই। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমাদের ইসলাম ধর্মেও কিন্তু একটা নির্দেশনা আছে যে আমরা যার যার ধর্মকে যেন পালন করার সুযোগ দিই, এবং অন্য কারো ধর্ম নিয়ে যেন আমরা কটাক্ষ না করি। এভাবে এটা নিয়েও কিন্তু আপনাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাণী দিয়ে গেছেন। তো আমরা সেভাবেও, এটা যেমন জাতিসংঘের বাণী, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মেরও একটা বাণী। ঠিক আছে। তো আমরা এটা মানার চেষ্টা করব। নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো আমরা যখন কোনো কথা বলি, ছোটরা থাকলে কিন্তু আমরা বলি তুমি ছোট, তুমি একটা কিছু বোঝো না, বা কেউ যদি বয়স্ক থাকে, আরে আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনি তো জানেন না এখন কি হচ্ছে, এটা হচ্ছে নতুন যুগ, তাই না? আমরা অনেক সময় এটা বলে নিই, এটা হচ্ছে এখনকার যুগে এগুলো চলে না। আসলে আমরা প্রত্যেকে ছোট থেকে বড় সবার যে ধারা আছে, সবার যে মনে যে কথাটা আসতেছে, আমরা কি করব, সেটা প্রকাশ করার সুযোগ দেব। আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি সেটা প্রকাশ করার সুযোগ দিই, তাহলে কি হবে, তারা কিন্তু আস্তে আস্তে চিন্তা করার শক্তি তাদের বাড়বে, এবং তারা দেখবে যে তাদের আমরা পরে বুঝিয়ে দিতে পারবো যে এটা কেন আমরা গ্রহণ করতে পারি বা কেন গ্রহণ করতে পারি না, সেটা আমরা তাদেরকে যদি বুঝিয়ে দিই তারা কিন্তু মেনে যাবে। কিন্তু তারা যে বলার সুযোগটা পেলো, এতে কিন্তু তাদের মানসিক বিকাশটা হয়। আবার যারা বয়স্ক, তাদের যদি আমরা ওভাবে থামিয়ে না দিয়ে তাদের যদি আমরা কথাটা শুনি, তাহলে কি হবে, যারা বয়স্ক তারা কিন্তু ছোট থেকে বড় হয়ে বুড়ো হয়ে কিন্তু বয়স্ক হয়েছে, তো তারা কিন্তু অভিজ্ঞ পার্সন, তাই না? তাদের অভিজ্ঞতা বেশি। তো দেখা গেছে যে আমরা তাদের কথাটাকে হয়তো আমাদের এখনকার সময়ে আমরা যেটা দেখছি ওটার সাথে খাপ খাবে না, কিন্তু ওইটাকে কাজে লাগিয়ে ওইটা শুনে কিন্তু আমরা নিজেরাও
একটা রাস্তা খুঁজে পেতে পারি যে হ্যাঁ এইটা আমরা ফলো করতে পারি, বা আমরা তাদেরকে পরে বুঝালাম যে না আসলে এটা আমরা গ্রহণ করতে পারি না, কারণ এটা আমাদের এই সমস্যা আছে। ঠিক আছে, এতে করে হবে কি যে বয়স্ক লোকটা সে কিন্তু নিজের মনের কষ্ট থাকবে না, সে কিন্তু বুঝবে যে না তারও একটা সম্মান পরিবারে আছে, সেও তার যে কথাটা বলছে সেটাও মানে গুরুত্ব আছে, সে সব কিছু শেয়ার করতে পারছে। ঠিক আছে, ঠিক এরকম নারী পুরুষ ফ্যামিলিতে বলে না যে সব পুরুষ দায়িত্ব নেবে, সব পুরুষের সিদ্ধান্ত না, নারীরাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারে, নারীদের সিদ্ধান্ত কিন্তু হয়। আমরা শুনবো, সবার কথাটা শুনবো, শুনে তারপর দেখা গেছে যে একজনের কথা শুনলে কি হয়, আমি যেটা চিন্তা করছি সেটার চেয়ে ভালো একটা কিছু পেয়েও যেতে পারি, তাই না? এই জন্য আমরা সবসময় সবার কথা শুনবো, আমরা কাউকে নিরাশ করব না। মত প্রকাশের অধিকারটা সবারই আছে। তো নারী পুরুষ সমান অধিকার, এখানেও আমরা একটা পুরুষ যেই যা কিছু পাবে, যা কিছু ভোগ করবে, যেই সুবিধাটুকু পাবে একটা নারীও সেই সুবিধা পাবে, এটাই হচ্ছে পুরুষ আর নারীর সমান অধিকার। তো আমাদের এখানে যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো খুবই অল্প, বাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ অধিকারগুলো। আচ্ছা, এরপরে কি আছে দেখো, আমাদের এখানে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোক দেখো ফেস্টুন হাতে ওরা মানবাধিকারের স্লোগান দিচ্ছে। স্লোগান কি মনে আছে? আমাদের জয় বাংলা জয় বাংলার যে একটা স্লোগান ছিল একদম প্রথমে দেশ স্বাধীন করার সময়, ঠিক ওরকম আমরা যে রাস্তাঘাটে অনেক সময় স্লোগান দিই না, ভোটের সময় স্লোগান হয়, তাই না? তো এরকম মানবাধিকারের জন্য কিছু স্লোগান হয়েছিল। দেখো এখানে কি কি আছে, আমরা কয়েকটা পড়তে পারছি। শিশু শ্রম বন্ধ করা হোক, আর আছে নারী নির্যাতন বন্ধ করো, তারপর আছে শ্রমের ন্যায্য মূল্য দিতে হবে, তারপরও কি আছে সবার জন্য শিক্ষা। দেখো প্রথমে শিশু শ্রমের কথা বলি, যে তোমাদের বয়সে যাদের কথা বলছি তাদের তো স্কুলে যাওয়ার কথা, এদের জন্য কিন্তু যারা কাজ করে তাদের জন্য কিন্তু স্কুল আছে, কিন্তু সবাই স্কুলে যেতে পারছে না কাজের জন্য। দেখা যায় যে মালিকরা কাজ করায় ওরা অনেক সময় অ্যালাউ করে না, ওদেরকে যেতে দেয় না, এই জন্য বলতেছে শিশু শ্রম বন্ধ করো। নারী নির্যাতন, যৌতুকের জন্য অনেক মারামারি হয়, যৌতুক তো এমনি একটা হারাম জিনিস, ভালো না, সামাজিকভাবেও খারাপ জিনিস, ধর্মীয় দিক থেকেও এটা খারাপ জিনিস, দেওয়া নেওয়া দুইটাই অপরাধ। তো সেটার জন্য অনেকে মারপিট করতে থাকে, এখানেও এটা বন্ধ করার জন্য বলছে। শ্রমিককে অনেকে মজুরি দেয় না ঠিক মতো, সেটার জন্য মজুরি দিতে বলতেছে। শিক্ষাটা অনেক সময় দেখা যায় যে শুধু বড়রা ধনীরাই পাচ্ছে, গরিবরা পাচ্ছে না, এই জন্য সবাই যেন শিক্ষাটা পায়, অন্ধরা অনেক সময় পাচ্ছে না। ঠিক আছে, তার যারা বধির আছে, প্রতিবন্ধী যারা আছে, ওরা অনেক সময় ঠিক মতো পাচ্ছে না, তো সবাই যেন ঠিকভাবে শিক্ষাটা পায় সেটার জন্য একটা স্লোগান দেওয়া হচ্ছে। তো আমরা কি করব, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব, যারা জানে না তাদেরকেও জানাবো এগুলো যে মানবাধিকার। যেমন মত প্রকাশের যেটা বললাম, নারী পুরুষের যেটা বললাম, এগুলো কিন্তু আমাদের প্রায় প্রতি ফ্যামিলিতেই হয়ে থাকে। আমরা যদি বাসায় এগুলো আলোচনা করি তাহলে কিন্তু আমাদের বড়রা কিন্তু আমাদের কাছ থেকে জানছে, তাই না? শুধু যে বড়দের কাছ থেকে আমরা জানবো তা না, ছোটদের কাছ থেকেও আমরা জানতে পারি। তো জানলে দেখা যাবে কি তারাও ভবিষ্যতে এগুলো কেয়ার করবে। তারপর কি, কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করব। আচ্ছা, তো তোমাদের বইয়ে এই পার্ট 1-এ এখানে দেখবে খ যে কাজটি আছে সেখানে কি বলছে, একটি অধিকার বেছে নাও। যে অধিকারগুলো আমরা মৌলিক অধিকারগুলো দেখলাম সেখান থেকে যে কোনো একটা বেছে নেবে এবং এই অধিকারটি কেন গুরুত্বপূর্ণ, এটা কেন দরকার সেটা বর্ণনা করবে তোমার ভাষায়, তোমার নিজ ভাষায়। এটা তোমরা আমাকে লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, নাম রোল নাম্বার সহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা, অধ্যায় 7-এর পাঠ 1 আমরা পড়লাম, সেই পাঠ 1-এর সকল বোর্ডের প্রশ্ন তোমরা পড়বে, সেটা সংক্ষিপ্ত হোক কাঠামোবদ্ধ হোক, সকল প্রশ্ন তোমরা পড়ে ফেলবে। সবার আগে বইয়ের রিডিং টেক্সটটা পড়বে, তারপর এই বোর্ডের প্রশ্নগুলো পড়ে ফেলবে। ঠিক আছে, এটাই হলো তোমাদের আজকের জন্য পড়া। আমাদের নেক্সট ক্লাস পাবে আগামী বৃহস্পতিবার। তোমাদের সাথে আমার ক্লাস হবে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। ঠিক আছে, তো আগামী বৃহস্পতিবারের অপেক্ষায় আমরা আছি। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।